এইটির ইতিহাসে আমরা শুরু করব পঞ্চম অধ্যায়ে, যেখানে প্রথমে রয়েছে সমাজ সংস্কারের বিভিন্ন দিক। আগে আমরা শুরু করি যে ভদ্রলোক সম্প্রদায়ের কথা। ভদ্রলোক সম্প্রদায় কাদের বলা হয়? আমরা আগের দিন এই প্রশ্নটা নিয়ে আলোচনা করেছি। ভদ্রলোক সম্প্রদায় বলা হয় যে ব্রিটিশ শাসনকালে ব্রিটিশের অধীনে চাকুরিরত বা ব্রিটিশের অধীনে ব্যবসা বাণিজ্য করত, ব্রিটিশের দ্বারা সাহায্যপ্রাপ্ত এবং ব্রিটিশের শিক্ষায় বা ইংরাজি শিক্ষায় শিক্ষিত যে মধ্যবিত্ত সম্প্রদায় ছিল, অর্থাৎ যারা খুব গরিব না, যারা খুব বড় লোক না, এই মধ্যবিত্ত সম্প্রদায়, এরা ভদ্রলোক সম্প্রদায় নামে পরিচিত ছিল। এদের যেমন ব্রিটিশ সরকারের প্রতি একটা আনুগত্য ছিল, তেমনি ব্রিটিশ সরকারও কিন্তু এদের নানাভাবে সাহায্য বা সমর্থন করতেন। তো কেন ব্রিটিশ সরকারের প্রতি এই ভদ্রলোক সম্প্রদায় যথেষ্ট আকৃষ্ট হয়েছিল বা ব্রিটিশ সরকারকে কেন তারা চাইতো বা পছন্দ করত, তার কারণগুলো আমরা দেখি। তার কারণগুলো এক দুই করে দেখি। এক, তারা ইংরেজদের মাধ্যমে আধুনিক শিক্ষা পেয়েছিল। এতদিন যে পাঠশালা মক্তবে যে ধর্মীয় আলোচনা বা ধর্মীয় শিক্ষাদান হতো, রামায়ণ, মহাভারত, কোরআন ইত্যাদি পড়ানো হতো, এইগুলো সেই মানুষদের পছন্দ ছিল না। তারা আধুনিক যে শিক্ষাটা সেটা কিন্তু ব্রিটিশদের থেকে পেয়েছিল, এই কারণে তারা ব্রিটিশদের প্রতি সন্তুষ্ট ছিল। দ্বিতীয়ত, ইংরেজদের অধীনে তারা চাকরি করতেন। তারা ইংরাজি শিক্ষায় শিক্ষিত হয়ে ব্রিটিশের অধীনে চাকরি পেয়েছিলেন, তাই ব্রিটিশকে তারা সমর্থন করতেন, কারণ তাদের রুজি রুটি সবই ব্রিটিশের মাধ্যমেই পাওয়া যেত বা তারা পেতেন। 3 নম্বর, অনেকে চিরস্থায়ী ব্যবস্থার সুফল পেয়েছিলেন। চিরস্থায়ী ব্যবস্থায় অনেকে জমি ইজারা নিয়ে সেখান থেকে খাজনা আদায় করে নিজেদের জমিদারের পর্যায়ে তুলে নিয়ে যেতে পেরেছিলেন, নিজেদের সম্মান বৃদ্ধি করতে পেরেছিলেন। এটা সম্ভব হয়েছিল ব্রিটিশের কারণেই। সেই জন্য এই চিরস্থায়ী বন্দোবস্তের সুবিধা পাওয়ার জন্য তারা ব্রিটিশের প্রতি অনুগত ছিলেন। 4 নম্বর, ইংরেজদের সমাজ ও ধর্ম সংস্কারের প্রতি তারা আকৃষ্ট হয়েছিলেন। ইংরেজরা তারা এদেশে এসে এদেশকে কুসংস্কার থেকে, অন্ধবিশ্বাস থেকে রক্ষা করতে চেয়েছিল। তার জন্য তারা নানা রকম আইন পাস করেছিল। আইন পাস করে গঙ্গাসাগরে সন্তান বিসর্জন নিষিদ্ধ করেছিল, তারপরে বিধবা বিবাহ আইন চালু করেছিল, সতীদাহ প্রথা রদ করেছিল। এইভাবে ব্রিটিশরা তারা সমাজ ও ধর্ম সংস্কার করেছিল বলে মধ্যবিত্ত সম্প্রদায় বা শিক্ষিত সম্প্রদায় ব্রিটিশের প্রতি অনুগত ছিল বা ব্রিটিশকে সমর্থন করেছিল। 5 নম্বর, ইংরেজদের আধুনিক শাসন ব্যবস্থায় তারা আস্থা রাখতেন। এর আগে যে শাসন ব্যবস্থা ছিল সেটি প্রাচীন মুঘল আমলের শাসন। সেই শাসন কিন্তু নিরপেক্ষ শাসন ছিল না বা আধুনিক শাসন, আধুনিক পদ্ধতি ছিল না। ইংরেজরা এদেশে এসে আধুনিক শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন, তাই এই আধুনিক শাসন ব্যবস্থা ইংরেজরা দিয়েছিলেন বলে তারা ইংরেজদের প্রতি আস্থাশীল ছিলেন। 6, তারা মনে করতেন যে যদি ইংরেজদের ঘনিষ্ঠ হয়ে থাকা যায়, যদি সন্তানদের ইংরাজি শিক্ষা দেওয়া যায়, তাহলে সন্তানদের ভবিষ্যৎ উন্নত হবে। ফলে ইংরেজদের হাতে তাদের পরবর্তী যে প্রজন্ম আছে তাদের ভবিষ্যৎ উন্নত হবে বলেই তারা মনে করতেন। এই সব কারণে তারা ইংরেজদের প্রতি ভরসা রাখতেন। এবার আমরা উল্টো দিকটা দেখব, ইংরেজরা মধ্যবিত্তদের সাহায্য করত কেন। তাহলে এতক্ষণ আমরা কি বললাম, যে তৎকালীন যে শিক্ষিত সম্প্রদায় ছিল তারা কেন ইংরেজ শাসনকে পছন্দ করত, সেইটা আমরা প্রথমে পড়লাম। এবার আমরা পড়ব অন্য দিকটা, যে ইংরেজরাও কেন মধ্যবিত্তদের নানাভাবে সাহায্য করত, তাদের সমর্থনে এগিয়ে আসতো। তার কারণ 1, ইংরেজদের এই বিশাল দেশ শাসন করার জন্য প্রচুর পরিমাণ, এখানে কর্মচারী বানানটা ভুল হয়ে গেছে, এটা কম্পিউটারে লেখা যাচ্ছে না। যাই হোক, ইংরেজদের এদেশের বিশাল অঞ্চলে শাসন কাজের জন্য প্রচুর পরিমাণ কর্মচারী প্রয়োজন ছিল। এখন ব্রিটেন থেকে এত পরিমাণ কর্মচারী আনা সম্ভব নয়। এই ইংরাজি শিক্ষায় শিক্ষিত মানুষদের কর্মচারী হিসাবে নিয়োগ করে ইংরেজরা শাসন কাজ চালানো শুরু করেছিল। এবার নেক্সট হচ্ছে অনুগত সম্প্রদায়। ইংরেজরা মনে করেছিল যদি একটা অনুগত সম্প্রদায় থাকে তাহলে শাসন কাজে সুবিধা হবে। অর্থাৎ ইংরেজরা কাজগুলো তো দেবে, যে তার জন্য তো ভরসা করতে হবে।
তার জন্য যদি এই মধ্যবিত্ত সম্প্রদায়কে পাশে পাওয়া যায়, তাতে ইংরেজদের শাসন কার্য চালাতে খুব সুবিধা হবে, একটা অনুগত সম্প্রদায় পাওয়া যাবে এদের মাধ্যমে, এটা ইংরেজরা মনে করেছিল। 3 নম্বর, বিদেশ থেকে বা বিলেত থেকে অর্থাৎ ইংল্যান্ড থেকে কর্মচারী আনলে তাদের আনার জন্য প্রচুর খরচ দিতে হতো এবং তাদের বেতনও অনেক বেশি ছিল। সেই তুলনায় অনেক কম খরচে, অনেক কম বেতনে এই দেশীয় মধ্যবিত্তদের শাসন কার্যে লাগানো যেত কর্মচারী হিসাবে, ফলে এটা তাদেরকে ইংরেজদের খুবই প্রয়োজন ছিল। নেক্সট হচ্ছে, বিভিন্ন বিদ্রোহ বিক্ষোভ যখন হতো, অর্থাৎ কৃষক বিদ্রোহ, উপজাতি বিদ্রোহ এগুলো যখন হতো, তখন এই শিক্ষিত সম্প্রদায় তারা কিন্তু ইংরেজদেরকে সমর্থন করতো, ইংরেজদের হয়ে প্রচার করতো। আমরা মহাবিদ্রোহের সময় এটা পরে দেখব যে মধ্যবিত্ত সম্প্রদায় তারা কিন্তু মনে করেছিল যে ইংরেজ শাসনকে এই যে সরানোর জন্য বিদ্রোহ, এই বিদ্রোহ মোটেই ঠিক না, কারণ ইংরেজরা ভারতের পক্ষে অত্যন্ত মঙ্গলদায়ক, এই কথাটা তারা মনে করত। তাই এই মধ্যবিত্ত সম্প্রদায়কে ইংরেজরা বিভিন্ন বিদ্রোহের সময় পাশে পেত বলে ইংরেজরা এদেরকে সাহায্য করত। এই হলো মধ্যবিত্ত সম্প্রদায়ের সঙ্গে আর ইংরেজদের সম্পর্ক। এবার পড়ব সমাজ সংস্কারের বিভিন্ন ধাপ। 1803 খ্রিস্টাব্দে সমাজ সংস্কার, অর্থাৎ সমাজে যে কুপ্রথাগুলো ছিল সেইগুলো কিভাবে ইংরেজরা সেই কুপ্রথাগুলো দূর করে সমাজকে পরিচ্ছন্ন করেছিল বা সংস্কার মুক্ত করেছিল, এইগুলোই হলো কুসংস্কার মুক্ত সমাজ গঠনকেই বলা হয় সমাজ সংস্কার। তো সমাজ সংস্কারে কীভাবে তারা এগিয়েছিল তার বিভিন্ন ধাপগুলো আমরা দেখে নিই। 1803 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি, তখন একটা কুপ্রথা ছিল যে কোনো কন্যা সন্তান হলে বা বাড়ির প্রথম সন্তানকে গঙ্গাসাগরে বিসর্জন দিয়ে দেওয়া হতো। তার কারণ মনে করা হতো যে দেবতার উদ্দেশ্যে যেমন গাছের ফল দিয়ে দেওয়া হয়, গাছের প্রথম ফুলটা দেওয়া হয়, তেমনি একটা সন্তান দিয়ে দিলেও পরবর্তী সন্তানগুলোকে আর তাদের কোনো ক্ষতি হবে না, নয়তো পরবর্তী সমস্ত সন্তানকেই দেবতারা গ্রাস করে নেবে। এই রকম একটা কুপ্রথা ছিল গঙ্গাসাগরে সন্তান বিসর্জন। এই প্রথাটাকে নিষিদ্ধ করেছিলেন লর্ড ওয়েলেসলি 1803 খ্রিস্টাব্দে। এরপর এলেন রামমোহন রায়। এই রামমোহন রায় ভারতের প্রথম আধুনিক মানুষ বলে তাকে গণ্য করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, তাকে ভারত পথিক বলা হয়েছে। রামমোহন রায় কিসের বিরোধিতা করলেন? তিনি একটি নতুন ধর্ম প্রবর্তন করলেন যার নাম হচ্ছে ব্রাহ্ম ধর্ম। তিনি বহু ঈশ্বরবাদ, অর্থাৎ আমাদের নানা রকম দেবতা আছে, শিব, কালী, দুর্গা, লক্ষ্মী, গণেশ, তিনি বললেন এত রকম ঈশ্বর না, ভগবান বা ঈশ্বর একজনই। তিনি একেশ্বরবাদের কথা বললেন, বহু ঈশ্বরবাদের বিরোধিতা করলেন। তিনি পুরোহিততন্ত্রের বিরোধিতা করলেন। তিনি বললেন যে আমি আমার ভগবানকে ডাকবো, তার জন্য কারোর মাধ্যমে ডাকার দরকার নেই, পুরোহিতদের কোনো প্রয়োজন নেই, নিজেরাই নিজেদের ডাকা যাবে, তার জন্য পুরোহিতদের দরকার নেই। এই পুরোহিততন্ত্রের বা পুরোহিত প্রথারও বিরোধিতা করেছিলেন রামমোহন রায়। আর তিনি কি করলেন? আর তিনি মূর্তি পূজার বিরোধিতা করলেন, অর্থাৎ এই যে পুতুলের মতো ঠাকুর গড়ে পুজো করা, এটাও তিনি বিরোধিতা করলেন। তিনি বললেন যে ঈশ্বর হলেন এক শক্তি, সেই শক্তির কোনো রূপ হয় না, তাই তিনি মূর্তি পূজার বিরোধিতা করেছিলেন এবং নিজ ধর্ম ব্রাহ্ম ধর্মের মাধ্যমে তিনি তার এই মতগুলো প্রচার করেছিলেন। সতীদাহ নিষিদ্ধ করার বিষয়ে তিনি আন্দোলন শুরু করেছিলেন। আগেকার দিনে একটা নিয়ম ছিল, কোনো বিধবার স্বামী, কোনো নারীর স্বামী মারা গেলে সেই সদ্য বিধবাকে স্বামীর সঙ্গে জ্বলন্ত চিতায় পুড়িয়ে মেরে দেওয়া হতো। একে বলা হতো সতীদাহ প্রথা। অত্যন্ত নিষ্ঠুর এই প্রথা। এই প্রথার বিরুদ্ধে লাগাতার আন্দোলন শুরু করলেন রামমোহন রায়। তার চেষ্টায় শেষ পর্যন্ত লর্ড বেন্টিঙ্ক 1829 খ্রিস্টাব্দে এই সতীদাহ প্রথা নিষিদ্ধ করলেন। এই হলো রামমোহনের অবদান। তিনি বহু ঈশ্বরবাদ, পুরোহিততন্ত্র, মূর্তি পূজার বিরোধিতা করেন, সতীদাহ নিষিদ্ধ করার জন্য আন্দোলন করেন এবং শেষ পর্যন্ত তার চেষ্টাতেই সতীদাহ নিষিদ্ধ হয়। এবার দেখব বিদ্যাসাগরের কী অবদান। বিদ্যাসাগর, আমরা সবাই তাকে চিনি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি সতীদাহ তো বন্ধ হয়ে গেল, তাহলে যে বিধবারা রয়ে গেল সেই বিধবাদের অত্যন্ত কঠোর অবস্থার মাধ্যমে থাকতে হতো। তাদের প্রতি মঙ্গল, বৃহস্পতি, শনিবার উপোস করতে হতো, সেদিন তারা জল পর্যন্ত খেতে পারত না। এরপরে পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, বিভিন্ন তিথিতে তাদেরকে
এরকম নির্জলা উপবাস করিয়ে রাখা হতো, কোনো কিচ্ছু খেতে দেওয়া হতো না, এক ফোঁটা জল পর্যন্ত খেতে দেওয়া হতো না। তাদের ঘরের বাইরে বেরোনোর কোনো সুযোগ ছিল না, রঙিন ভালো পোশাক পরার কোনো সুযোগ ছিল না, কোনো মাছ মাংস খাওয়ার সুযোগ ছিল না। তারা জীবিত থাকলেও প্রায় মরার মতোই তারা থাকতেন, তাদের এই জীবনের কোনো মূল্য ছিল না। এই জীবন থেকে বাঁচানোর জন্য বিদ্যাসাগর মহাশয় হিন্দু বিধবাদের আবার বিবাহ, পুনর্বিবাহ মানে পুনরায় বিবাহ মানে আবার বিবাহ দেবার জন্য আন্দোলন করলেন। তার আন্দোলনের ফলেই 1856 খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন পাশ হলো। এবার দেখি আরেকটি গোষ্ঠী সমাজ সংস্কারে যারা এগিয়ে এসেছিল, তারা হলো ইয়ং বেঙ্গল গোষ্ঠী। হিন্দু কলেজের অধ্যাপক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, তিনি তার ছাত্রদের মধ্যে স্বাধীন চিন্তার বিকাশ ঘটাতে চেয়েছিলেন। অর্থাৎ ছাত্ররা যাতে স্বাধীনভাবে সংস্কার মুক্ত, মানে অন্ধবিশ্বাসে যাতে তারা বিশ্বাস না করে, তারা যেন যুক্তি দিয়ে সব কিছু বিচার করতে পারে, এই স্বাধীন চিন্তার বিকাশ ঘটানোর জন্য ছাত্রদের নিয়ে একটি দল বা গোষ্ঠী তৈরি করেন। এই দলের নাম হলো ইয়ং বেঙ্গল গোষ্ঠী, ইয়ং বেঙ্গল গ্রুপ বা নব্যবঙ্গ গোষ্ঠী। এই গোষ্ঠী তিনি তৈরি করেন। তিনি এই গোষ্ঠীর মাধ্যমে জাতপাত, বাল্যবিবাহ, বহুবিবাহ, মানে একটা পুরুষ অনেকগুলো বিয়ে করবে, এই বহুবিবাহ, মূর্তি পূজার বিরুদ্ধে তারা কঠোর অবস্থান নেন, তারা তীব্র সমালোচনা করেন। কিন্তু তাদের একটা ত্রুটি হলো, তারা ইংরেজ শাসনের যে শোষণের দিকগুলো ছিল তার বিরুদ্ধে কিন্তু এই ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ গোষ্ঠী কোনো রকম কোনো কথা বলেনি। আর তারা এই হিন্দু দেবদেবীদের নিয়ে নানা রকম কুমন্তব্য করত, এই উগ্র আচরণও সাধারণ মানুষ ভালো চোখে নেয়নি। সেই জন্য ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ না করা এবং তাদের উগ্র আচরণে জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নেয়, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, ফলে সমাজে তাদের বিশেষ কোনো প্রভাব আর দীর্ঘস্থায়ী হয়নি। এবার আমরা দেখব শিক্ষা সংস্কারের জন্য। তাহলে সমাজ সংস্কারের কথা বললাম, শিক্ষার উন্নতির জন্য বিদ্যাসাগর কী করেন। শিক্ষা সংস্কারের জন্য বিদ্যাসাগর তিনি সংস্কৃত কলেজের অধ্যক্ষ বা প্রিন্সিপাল হন। হয়ে তিনি আগে সংস্কৃত কলেজে ব্রাহ্মণ এবং বৈদ্য এই দুটি সম্প্রদায় পড়তে পারত, তিনি কায়স্থদেরও এখানে পড়ার সুযোগ করে দেন। তিনি মনে করেন সংস্কৃত কলেজে শুধুমাত্র সংস্কৃত পড়ালেই হবে না, আধুনিক শিক্ষা দিতে হবে এবং ইংরাজি শিক্ষা দিতে হবে, তার ব্যবস্থাও তিনি করেছিলেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ ছিল। নেক্সট হচ্ছে যাতে নিজের ভাষাটা, ইংরাজি সংস্কৃত তো শিখবেই, নিজের ভাষা বাংলা ভাষা যাতে মাতৃভাষাটা শিখতে পারে, তার জন্য তিনি অনেকগুলো বই লেখেন, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে, আমরা সবাই জানি সেই বইয়ের নাম বর্ণপরিচয়। এছাড়া কথামালা, বোধোদয়, এইসব বইগুলি তিনি শিশু শিক্ষার জন্য লেখেন, যাতে মাতৃভাষার প্রতি আকৃষ্ট হতে পারে সাধারণ মানুষ, মাতৃভাষাটা শিখতে পারে। নেক্সট, তিনি বিদ্যালয়ের পরিদর্শক বা ইন্সপেক্টর হিসাবে বিভিন্ন জেলায় কতগুলো মডেল স্কুল তৈরি করেন, কতগুলো আদর্শ বিদ্যালয়, অর্থাৎ কেমন হবে বিদ্যালয়, কীরকম তার পড়াশোনা হবে, সেখানে কি কি বিষয় পড়ানো হবে, সেখানে শিক্ষকরা কেমন হবে, এইগুলো নিয়ে মডেল স্কুল তৈরি হয়। এরকম বিভিন্ন জেলায় কতগুলো মডেল স্কুল তিনি তৈরি করেন। তারপরে যখন ড্রিঙ্ক ওয়াটার বেথুন নামক একজন ইংরেজ, তিনি যখন বেথুন স্কুল তৈরি করলেন, হিন্দু বালিকা বিদ্যালয়, পরবর্তীকালে যার নাম হয়েছিল বেথুন স্কুল তৈরি করলেন। সেই স্কুল তৈরি হলো, কিন্তু তাতে কোনো মেয়েরা ভরসা করে পড়তে আসে না, তাই বিভিন্ন পরিবার যাতে তাদের ঘরের মেয়েদের স্কুলে ভর্তি করে, তার জন্য বিদ্যাসাগর অত্যন্ত উদ্যোগী হয়েছিলেন। তিনি ছাত্রী সংগ্রহের জন্য কলকাতার বিভিন্ন জায়গায়, বিভিন্ন বাড়িতে বাড়িতে ঘুরে বেড়াতেন এবং এই বেথুন স্কুলে ছাত্রী সংগ্রহ করতেন। এইভাবে মেয়েদের শিক্ষার জন্য তিনি অত্যন্ত উদ্যোগী হন এবং পরবর্তীকালে নিজ খরচে 35টি বালিকা বিদ্যালয় স্থাপন করেন। বিদ্যালয় চালানো অত সোজা ব্যাপার নয়, এই রকম 35টি বালিকা বিদ্যালয় বিদ্যাসাগর স্থাপন করেছিলেন মেয়েদের পড়ানোর জন্য। এইভাবে আমরা দেখলাম যে তখনকার দিনে সমাজ সংস্কার এবং শিক্ষা সংস্কারে কী ভূমিকা ছিল। এটা তোরা ভালো করে দেখবি, এগুলো কিন্তু পরবর্তী পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট।